উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহরাব হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাঙামাটি সরকারি কলেজ। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় অর্থাৎ উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের সালোক সংশ্লেষণ বিষয়ের হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র নিয়ে সবিস্তারে আলোচনা করব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে প্রাথমিক ধারণা আরেকবার নিয়ে নিই। আমরা জানি সালোক সংশ্লেষণ হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির একটি প্রক্রিয়া, এবং এটি উদ্ভিদের এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে শর্করা জাতীয় খাবার তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে। তো এই প্রক্রিয়াটিকে আমরা একটি রৈখিক চিত্রের মাধ্যমে ঠিক এভাবে উপস্থাপন করতে পারি যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি আর পরিবেশ থেকে সূর্যালোক আসছে এবং পাতায় যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি হচ্ছে, আর সাথে কিছু পানীয় তৈরি হয়, সেটা আমরা পরবর্তী রাসায়নিক বিক্রিয়া দেখব। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে উপস্থাপন করলে আমরা এইভাবে করতে পারি: 6CO2 12H2O আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে C6H12O6 বা গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার তৈরি হয় এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয় এবং আর কিছু পানি তৈরি হয়। তো এই হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা। এবং আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি দুটো পর্যায়ে সম্পন্ন হয়, একটি আলোক নির্ভর পর্যায়ে আর একটি অন্ধকার পর্যায়ে। তো আলোক নির্ভর পর্যায় বা আলোক পর্যায় এবং এটি সংগঠিত হওয়ার জন্য আমরা আলোকের উপস্থিতি অবশ্যই প্রয়োজন হয়, আর অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়টি সংগঠিত হওয়ার জন্য আলোকের উপস্থিতি বাধ্যতামূলক নয়, আলোকের উপস্থিতি বা অনুপস্থিতিতে এটি চলতে পারে। এবং এই দুটো অধ্যায় আমরা সাধারণত সালোক সংশ্লেষণের এই দুটো অধ্যায়ে আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি উদ্ভিদের পাতার যে ক্লোরোপ্লাস্ট থাকে সেই ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে হয়। তো সেই ক্লোরোপ্লাস্টের আবার দুটো ভিন্ন স্থানে ভিন্ন জায়গায় দুটো প্রক্রিয়া, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায় এবং আলোক নির্ভর পর্যায়, দুটো পর্যায়েই এই ক্লোরোপ্লাস্টের দুটো ভিন্ন স্থানে সংগঠিত হয়। তো আলোক নির্ভর পর্যায়টি ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড মেমব্রেন আছে, অর্থাৎ যে গ্রানাম চাকতি আছে, এগুলো হচ্ছে গ্রানাম। প্রতিটি গ্রানাম আবার অনেকগুলো থাইলাকয়েড মেমব্রেনের সমন্বয়ে গঠিত হয়। তো প্রতিটি থাইলাকয়েড মেমব্রেনের গায়ে যে ফটোসিনথেটিক ইউনিটগুলো থাকে বা সালোক সংশ্লেষণকারী এককগুলো থাকে, সেখানে আলোক নির্ভর পর্যায়ে সংগঠিত হয়। এবং এই আলোক নির্ভর পর্যায়ে সংগঠিত হওয়ার পরে সালোক সংশ্লেষণের পরবর্তী পর্যায়ে অর্থাৎ অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়টি গ্রানাম থাইলাকয়েড মেমব্রেনের বাইরে যে তরল কলয়েড জাতীয় পদার্থ আছে, অর্থাৎ যেটাকে স্ট্রোমা বলে, এই স্ট্রোমার মধ্যে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়ে সংগঠিত হয়। তো তাহলে আমরা দেখলাম সালোক সংশ্লেষণ আলোক নির্ভর পর্যায়টি ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনের গায়ে সংগঠিত হয় এবং আলোক নিরপেক্ষ পর্যায়টি স্ট্রোমা অংশে সংগঠিত হয়। এখন আমরা দেখব আলোক নির্ভর পর্যায়ে ঠিক কী ঘটনা ঘটে। আমরা জানি যে আলোক নির্ভর পর্যায়ের জন্য আলোকের উপস্থিতি অপরিহার্য, আলোকের উপস্থিতি ছাড়া এটি সংগঠিত হতে পারে না। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এক্ষেত্রে সৌরশক্তি এটিপির মধ্যে সঞ্চিত হয় এবং এই আলোক নির্ভর পর্যায়ে মূলত এটিপি এবং NADPH2 বা NADPH প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি হয় এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয়। তো এই যে আলোক নির্ভর পর্যায়ে এটিপি এবং NADPH2 তৈরি হওয়া, তো এই এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হওয়া, এটাকে
আমরা যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে উপস্থাপন করতে পারি সেটি হচ্ছে এটি, অর্থাৎ এটি আলোক নির্ভর পর্যায়ের একটি রাসায়নিক বিক্রিয়া। এবং আমরা জানি যে আলোক নির্ভর পর্যায়ে যে এই যে এটিপি এবং NADPH2 তৈরি হলো, তো এই এটিপি এবং NADPH2 তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে মূলত ফটোফসফোরাইলেশন বলে, অর্থাৎ আলোকের উপস্থিতিতে এখানে যে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেটের সংযুক্ত হয়েছে, অর্থাৎ ফসফেটের সংযুক্তিটা আলোকের উপস্থিতি হয়েছে বলে এটাকে ফটোফসফোরাইলেশন বলে। অর্থাৎ কোনো যৌগের সাথে যদি ফসফেট সংযুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় ফসফোরাইলেশন। আর এই ফসফোরাইলেশনের জন্য যেহেতু আলো ভূমিকা পালন করেছে সেই জন্য এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তো এই ফটোফসফোরাইলেশনটা আমরা বলেছি যে ক্লোরোপ্লাস্টের যে থাইলাকয়েড মেমব্রেনের গায়ে যে ফটোসিস্টেম থাকে বা ফটোসিনথেটিক ইউনিট বা সালোকসংশ্লেষণকারী একক থাকে তার গায়ে সংঘটিত হয়। তো এই হচ্ছে আলোক নির্ভর পর্যায়। তো আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে কি ঘটনা ঘটে, আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ের জন্য আলোকের উপস্থিতি বাধ্যতামূলক নয়, অর্থাৎ আলোকের উপস্থিতিতেও এটি সংঘটিত হতে পারে অথবা আলোকের অনুপস্থিতিতেও এটি সংঘটিত হতে পারে। এবং এই অধ্যায়ে সাধারণত আলোক অধ্যায়ে যে এটিপি এবং NADPH2 তৈরি হয়েছিল সেই এটিপি এবং NADPH2 সাহায্যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন করে। তো এই প্রক্রিয়াটিকে আমরা সাধারণত কার্বন বিজারণ পদ্ধতিও বলে থাকি, অর্থাৎ অন্ধকার পর্যায়ে যে কার্বন ডাইঅক্সাইড এটিপি ও NADPH2 সাহায্যে বিজারিত হয়ে যে কার্বোহাইড্রেট তৈরির যে প্রক্রিয়া সেটিকে আমরা কার্বন বিজারণও বলে থাকি বা কার্বন বিজারণও বলা হয়ে থাকে। এবং এটিকে এই যে বিক্রিয়ার সাহায্যে উপস্থাপন করা যায় সেটি হচ্ছে এটি, অর্থাৎ এটি হচ্ছে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ের রাসায়নিক সমীকরণ। এবং এই অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে যে কার্বন বিজারণ পদ্ধতি অর্থাৎ শর্করা তৈরির পদ্ধতি সাধারণত তিন ধরনের আমরা জানি। সেই তিনটি ধরনকে আমরা তিনটি গতিপথ বলছি। গতিপথ বলার কারণ হচ্ছে আমরা জানি যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো যদি চক্রাকারে ধারাবাহিকভাবে সংঘটিত হয় তাহলে সেটাকে বলা হয় পাথওয়ে বা গতিপথ। আর এই গতিপথগুলো যদি একটি চক্রে সংঘটিত হয় অর্থাৎ চক্রাকারে সংঘটিত হয় তখন সেটাকে বলা হয় সাইকেল বা চক্র। তো এই কার্বন বিজারণ পদ্ধতি একই সাথে একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই জন্য এটি একটি পাথওয়ে বা গতিপথ। আর যেহেতু চক্রাকারে সংঘটিত এটাকে এই জন্য চক্র বলা হয়ে থাকে। তো তিনটি চক্র বা তিনটি গতিপথ হচ্ছে C3 চক্র বা ক্যালভিন চক্র, C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র এবং আরেকটি হচ্ছে ক্যাম চক্র বা ক্রাসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। তো আজকে আমরা হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যাম চক্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা হ্যাচ ও স্ল্যাক চক্র আলোচনা করব এবং আজকে আমরা আমাদের আলোচ্য সূচিগুলোকে সংক্ষেপে এইভাবে সাজিয়েছি। সেটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র কি এবং এর সংক্রান্ত বিস্তারিত, এবং C4 উদ্ভিদ ও এর বৈশিষ্ট্য এবং সেই সাথে ক্যাম চক্র কি ও এর বৈশিষ্ট্য। তো প্রথমে আমরা দেখিনি যে হ্যাচ ও স্ল্যাক চক্র এটি সাধারণত ইক্ষু উদ্ভিদে এই ধরনের কার্বন বিজারণ হয়, অর্থাৎ ইক্ষু উদ্ভিদে এই হ্যাচ ও স্ল্যাক চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা জাতীয় খাবার তৈরি হয়। এটি সাধারণত বর্তমানে অবশ্য ইক্ষু ছাড়াও আরও 16টি গোত্রের বহু উদ্ভিদ যেমন গিনি ঘাস, ভুট্টা, মুথা ঘাস প্রভৃতি উদ্ভিদে এই গতিপথ অবলম্বন করে কার্বন বিজারণ সংঘটিত হয়ে থাকে। এই কার্বন বিজারণ পদ্ধতিটি অবশ্য ক্যালভিন চক্রের বিপরীত। অবশ্য পুরোপুরি বিপরীত বলাটা ভুল হবে, কারণ আমরা একটু পরেই দেখব যে C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্রটি মূলত ক্যালভিন চক্র এবং আরও কিছু প্রক্রিয়ার সমন্বয়, অর্থাৎ এটা আমরা দেখব। এই হ্যাচ ও স্ল্যাক চক্রটা আবিষ্কার করেন অস্ট্রেলিয়ার দুজন বিজ্ঞানী, MD হ্যাচ ও CR স্ল্যাক নামক দুজন বিজ্ঞানী। তারা ইক্ষু উদ্ভিদে কার্বন বিজারণের এই পদ্ধতিটি আবিষ্কার করেন।
1970 সালের দিকে, 1966 সালের দিকে, অনেক বইতে অবশ্য 1970 সালও লেখা আছে। তো এই বিক্রিয়ার প্রথম উৎপাদক যৌগ যেটি, সেটি হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যে কারণে এটাকে C4 চক্র বলা হয়। আবার এই চক্রের এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে সাধারণত দুটো কার্বক্সিল গ্রুপ থাকায় এটি ডাইকার্বক্সিলিক চক্র নামেও পরিচিত। আর এই হ্যাচ ও স্ল্যাগ চক্র অনুসরণ করে যেসব উদ্ভিদ কার্বন বিজারণ বা শর্করা জাতীয় খাবার তৈরি করে তাদেরকে C4 উদ্ভিদ বলা হয়। আর এই পদ্ধতিটি পাতার যে মেসোফিল কোষ এবং বান্ডল শীত কোষ আছে, সেই মেসোফিল কোষ এবং বান্ডল শীত কোষ সম্মিলিতভাবে এই গতিপথ সম্পন্ন করে। অর্থাৎ পাতার দু ধরনের কোষে এই গতিপথ সম্মিলিতভাবে সংঘটিত হয়। অর্থাৎ এই C4 চক্রের কিছু অংশ মেসোফিল কোষে হয় এবং কিছু অংশ বান্ডল শীত কোষে হয়। তো এখানে একটি C4 উদ্ভিদের পাতার অন্তর্গঠন দেখানো হয়েছে। এটা সাধারণত এই অংশটা হচ্ছে ভাস্কুলার বান্ডল, একটা হলুদ অংশটা এখানে হলুদ করে দেখানো হয়েছে। ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর সমন্বয়। এই পরিবহন টিস্যুকে ঘিরে যে কোষগুলো থাকে এগুলোকে বলা হয় বান্ডল শীত কোষ। এই বান্ডল শীত কোষ C4 উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই বান্ডল শীত কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু C3 উদ্ভিদের এই বান্ডল শীত কোষ থাকে ঠিকই, কিন্তু এই বান্ডল শীত কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই বান্ডল শীত কোষগুলোকে ঘিরে এই মেসোফিল কোষের কিছু মেসোফিল কোষ বলয় আকারে বান্ডল শীত কোষকে ঘিরে থাকে। এই মেসোফিল কোষগুলো সাধারণত এরকম মেসোফিল কোষের এরকম বলয় C3 উদ্ভিদে থাকে না, C4 উদ্ভিদে থাকে, কিন্তু অর্থাৎ বান্ডল শীত কোষকে ঘিরে মেসোফিল কোষের যে বলয় সেটি C3 উদ্ভিদে থাকে না, কিন্তু C4 উদ্ভিদে বান্ডল শীত কোষকে ঘিরে মেসোফিল কোষের একটা বলয় বা চক্রাকার বলয় থাকে। এই যে C4 উদ্ভিদের পাতার এই বিশেষ অন্তর্গঠন, এটাকে বলা হয় ক্রাঞ্জ অ্যানাটমি। তো ক্রাঞ্জ অ্যানাটমি জন্যই মূলত C4 উদ্ভিদ কিছু সুবিধা ভোগ করে। তো ক্রাঞ্জ অ্যানাটমি আমরা জানি যে ক্রাঞ্জ অ্যানাটমি হলো উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নেওয়ার জন্য C4 উদ্ভিদ সমূহের পাতার বিশেষ ধরনের একটি অন্তর্গঠন। এবং C4 উদ্ভিদের পাতার, আগেই বলেছি, পাতার বান্ডল শীত কোষের চারদিকে ক্লোরোপ্লাস্ট যুক্ত এই মেসোফিল কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট যুক্ত মেসোফিল কোষের যে বিশেষ বলয় থাকে, এই গঠনটাকে বলা হয় ক্রাঞ্জ অ্যানাটমি। এবং এই ক্রাঞ্জ অ্যানাটমির একটা সুবিধা আছে, এরা উদ্ভিদকে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে সালোক সংশ্লেষণে সহায়তা করে, এবং সেই সাথে এরা উচ্চ তাপমাত্রায়ও এই উদ্ভিদকে সালোক সংশ্লেষণে সক্ষম রাখে। আর এখানে যে এই বান্ডল শীত কোষ আছে এবং মেসোফিল কোষ আছে, এই দুটো কোষেই, বান্ডল শীত কোষ এবং মেসোফিল কোষেই, দু ধরনের কোষেই এই C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাগ চক্রের প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। এবং এক্ষেত্রে দেখা যায় যে এই মেসোফিল কোষে মূলত কার্বন ডাইঅক্সাইড, বাতাসে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়ে কিছু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়। সেই ম্যালিক অ্যাসিড এই বান্ডল শীত কোষে স্থানান্তরিত হয়, এবং এই বান্ডল শীত কোষে ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এবং সেই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে C3 চক্র বা ক্যালভিন চক্রের মাধ্যমে শর্করা জাতীয় খাবার তৈরি করে, এবং ম্যালিক অ্যাসিডের পরবর্তীতে আবার রূপান্তরিত হয়ে সেটি পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। সেটি আবার সেই পাইরুভিক অ্যাসিড এই মেসোফিল কোষে আবার স্থানান্তরিত হয়, এবং এই পাইরুভিক অ্যাসিড থেকে আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তো এটা এইভাবে চক্রাকারে সংগঠিত, অর্থাৎ এই C4 উদ্ভিদের কিছু অংশ মেসোফিল কোষে হয় এবং কিছু অংশ বান্ডল শীত কোষে হয়। এই হচ্ছে C4 উদ্ভিদ সম্পর্কে।
একটি প্রাথমিক ধারণা। এখানে আমরা দেখি যে এখানে দেখাই যাচ্ছে যে এই যে এখানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে বান্ডল শীতকোষ যেখানে ক্লোরোপ্লাস্ট আছে, আর এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডলকে ঘিরে এই বান্ডল শীতকোষের একটা সারি থাকে, আর এই বান্ডল শীতকোষগুলোকে ঘিরে মেসোফিল কোষের একটা বলয় আছে। এই বলয়, তো এই মেসোফিল কোষে এই C4 উদ্ভিদের কিছু অংশ সংগঠিত হয় এবং এই কিছু অংশ বান্ডল শীতকোষে সংগঠিত হয়, এবং এই বান্ডল শীতকোষেই মূলত শর্করা জাতীয় খাবার তৈরি হয় C3 চক্রের মাধ্যমে। সুতরাং এখানে একটি বিষয় আগে একটু ধারণা দিয়েছিলাম যে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র যদিও বা আলাদা একটি চক্র, কিন্তু এই চক্রে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অন্ধকার পর্যায়ে কার্বন বিজারণ হয় মূলত ক্যালভিন চক্রের মাধ্যমে, অর্থাৎ শর্করা জাতীয় খাবার মূলত তৈরি হয় ক্যালভিন চক্রের মাধ্যমে। অর্থাৎ এক্ষেত্রে এটা মনে রাখতে হবে, C4 চক্র হচ্ছে আমরা জানি C4 চক্র হচ্ছে C4 প্লাস C3, অর্থাৎ এখানে C3 চক্রের মাধ্যমে শর্করা জাতীয় খাবার তৈরি হবে, কিন্তু C4 চক্রের মাধ্যমেই শর্করা জাতীয় খাবার তৈরি হবে C4 চক্রের পাশাপাশি এই খাবার তৈরি হওয়ার আগ পর্যন্ত আরও এই ক্যালভিন চক্রের আগে আরও কিছু প্রক্রিয়া সংঘটিত হয় যেগুলোকে আমরা C4 চক্র বলছি। সুতরাং সেটা হ্যাচ এবং স্ল্যাক চক্র হোক আর ক্যালভিন চক্র হোক, সালোক সংশ্লেষণে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে শর্করা জাতীয় খাবার বা সুগার তৈরি হবে অবশ্যই C4 বা ক্যালভিন চক্রের মাধ্যমে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ক্যালভিন চক্রের মাধ্যমেই শর্করা জাতীয় খাবার তৈরি হয়। তো C4 চক্রে ক্যালভিন চক্রে শুরু হওয়ার আগে কিছু ধারাবাহিক প্রক্রিয়া, আরও কিছু বিক্রিয়া সংঘটিত হয়, সেই বিক্রিয়াগুলোর ধারাবাহিকতায় পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে ক্যালভিন চক্র শুরু হয়। অর্থাৎ ক্যালভিন চক্র শুরু হওয়ার আগে আরও কিছু প্রক্রিয়া সংঘটিত হতে হয় এই C4 চক্রে। তো এই হচ্ছে C4 চক্র সম্পর্কে একটি ধারণা। তো আমরা এখন হ্যাচ ও স্ল্যাক চক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিভাবে হ্যাচ ও স্ল্যাক চক্র সংঘটিত হয়। আমরা বলেছি হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র পাতার দুটো কোষে সংঘটিত হয় বা দুটো কলায় সংঘটিত, একটি হচ্ছে মেসোফিল টিস্যু আর একটি হচ্ছে বান্ডল শীট টিস্যু। তো মেসোফিল টিস্যুর মধ্যে যে এক ধরনের অ্যাসিড থাকে সেটা হচ্ছে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। এই ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সেটাকে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত করে, এবং এক্ষেত্রে যে এনজাইমটি সহায়তা করে সেটি হচ্ছে ফসফোইনোল পাইরুভেট কার্বক্সিলেজ। এই ফসফোইনোল পাইরুভেট কার্বক্সিলেজের সাহায্যে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অবশ্যই এটা বাইকার্বনের অবস্থায় গ্রহণ করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত করে। তো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরবর্তীতে ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়, এবং এক্ষেত্রে যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে ম্যালিক ডিহাইড্রোজিনেস এনজাইম। এই ম্যালিক ডিহাইড্রোজিনেস এনজাইমের সাহায্যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়, অর্থাৎ কিছু অংশ ম্যালিক অ্যাসিড কিছু অংশ অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়, এবং এক্ষেত্রে NADPH2 NADP-তে পরিণত হয়, NADP-তে পরিণত হয়। এবং এই যে ম্যালিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হলো মেসোফিল টিস্যুতে, সেটি পরবর্তীতে বান্ডল শীতকোষে স্থানান্তরিত হয়, এবং এই বান্ডল শীতকোষে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড স্থানান্তরিত হওয়ার পর পরবর্তীতে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে C3 চক্রে প্রবেশ করে, অর্থাৎ ক্যালভিন চক্রে প্রবেশ করে। আমরা জানি যে ক্যালভিন চক্রের এই কার্বন ডাইঅক্সাইড RUBP বা রুবিস্কো এনজাইম রাইবোলোজ বিসফসফেট 1,5 বিসফসফেট নামক একটি যৌগ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে রুবিস্কো নামক একটি এনজাইমের সাহায্যে, এবং সেটি পরবর্তীতে বিভিন্ন চক্রে আর কতগুলো ধারাবাহিক প্রক্রিয়া সম্পন্ন করে
শর্করা জাতীয় খাবার তৈরি করে। তো এইভাবে ম্যালিক অ্যাসিড C3 চক্রে একদিকে ম্যালিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড তৈরি করে C3 চক্র শুরু করে এবং C3 চক্রের মাধ্যমে শর্করা তৈরি হয়। আবার ম্যালিক অ্যাসিড আবার এই ডিকার্বক্সিলেজ এনজাইমের সাহায্যে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং এক্ষেত্রে NADPH2 তে পরিণত হয় এবং এই পাইরুভিক অ্যাসিড পরবর্তীতে মেসোফিল টিস্যুতে স্থানান্তরিত হয়। মেসোফিল টিস্যুতে স্থানান্তরিত হয় পাইরুভিক অ্যাসিড এবং এই পাইরুভিক অ্যাসিড আবার একটি এনজাইমের সাহায্যে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সাহায্যে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং এক্ষেত্রে একটি ইনঅর্গানিক ফসফেট খরচ হয় অর্থাৎ ব্যয় হয়, অর্থাৎ যে শক্তি প্রয়োজন হয় সেটি এটিপি থেকে একটি ফসফেট বেরিত হয়ে এটিপি এডিপিতে পরিণত হয় এবং ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড আবার পুনরুৎপাদিত হয় এবং এইভাবে এই প্রক্রিয়াটি ক্রমান্বয়ে চলতে থাকে এবং আবার এখানে একই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয় এবং ম্যালিক অ্যাসিডের কিছু অংশ আবার পাইরুভিক অ্যাসিডে পরিণত আবার মেসোফিল টিস্যুতে প্রবেশ করে। এভাবে চক্রাকারে হ্যাচ ও স্ল্যাক চক্রটি চলতে থাকে। এ হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। এটাকে আমরা একটি চিত্রের সাহায্যে স্থির চিত্রে এভাবে দেখাতে পারি। এটা তোমরা পরীক্ষায় আসার বা পরীক্ষার প্রশ্ন উত্তরে লেখার জন্য এই চিত্রটি তোমরা মুখস্থ করতে পারো বা আগের যে চিত্রটি দিয়েছি সেটিও তোমরা সেটি সবচেয়ে বেশি মানে মনে রাখার সুবিধা হবে, সেটি তোমরা ব্যবহার করতে পারো। তো এই হচ্ছে C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র। তো এখন আমরা এই C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্রের মাধ্যমে যেসব উদ্ভিদ কার্বন বিজারণ করে থাকে সেসব উদ্ভিদেরকে আমরা C4 উদ্ভিদ বলি। তো C4 উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা সংক্ষেপে দেখি যে এরা প্রচণ্ড আলোতে অর্থাৎ অতি উচ্চ তাপমাত্রায় 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এসব উদ্ভিদ জন্মায় বেশি এবং এই উচ্চ তাপমাত্রায় এরা সাধারণত সালোক সংশ্লেষণ সম্পন্ন করতে পারে। আর এরা সাধারণত গ্রীষ্মপ্রধান অঞ্চলে থাকে এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলে এরা যেমন একবীজপত্রী উদ্ভিদ আছে তেমনি দ্বিবীজপত্রী কিছু উদ্ভিদও এই C4 উদ্ভিদ C4 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ করে থাকে। সাধারণত C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ করতে পারে, আমরা আগেই বলেছি, এবং এরা পানির অপচয় কম করে আর শুষ্ক অঞ্চলে এরা অভিযোজিত অর্থাৎ অতি শুষ্ক আবহাওয়ায়ও এরা ভালোভাবে অভিযোজন ক্ষমতা লাভ করে। আর এদের আলোক শোষণ প্রায় অনুপস্থিত এবং খুব সহজে শনাক্ত করা যায় না। এই কারণে যেহেতু আলোক শোষণ হয় না তাই এদের সালোক সংশ্লেষণ উৎপাদিত শর্করার অপচয় কম হয়। অর্থাৎ আলোক শোষণ সম্পর্কে আমরা আগেই জেনেছি যে আলোক শোষণ হচ্ছে যখন বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায়, অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, তখন উদ্ভিদ সালোক সংশ্লেষণ না করে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে এবং আলোকের উপস্থিতিতে এই শোষণ হয় বলে এটাকে আলোক শোষণ বলা হয়। কিন্তু এই C4 উদ্ভিদে যতই বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাক না কেন, C4 উদ্ভিদে সাধারণত আলোক শোষণ প্রায় হয় না বললেই চলে। যেহেতু আলোক শোষণ হয় না সে কারণে এখানে শর্করা তৈরি হয় বেশি এবং শর্করা অপচয় কম হয়। C4 উদ্ভিদের আর অন্তর্গঠনগত বৈশিষ্ট্য আমরা প্রথমে একটু আলোচনা করেছি, আরেকবার একটু আলোচনা করি যে C4 উদ্ভিদের পাতার বান্ডল শীত কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, আগে বলেছি, এবং বান্ডল শীতের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে অরীয়ভাবে থাকে অর্থাৎ ভিন্ন ব্যাসার্ধে থাকে। এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল আর এটা হচ্ছে বান্ডল শীত কোষ পাশাপাশি থাকে। বান্ডল শীত কোষ ও মেসোফিল কোষ, এটা হচ্ছে বান্ডল শীত কোষ। এই বান্ডল শীত কোষ এবং মেসোফিল কোষের মধ্যে অনেক রন্ধ্র থাকে, অর্থাৎ বান্ডল শীত কোষ থেকে ম্যালিক অ্যাসিড অর্থাৎ মেসোফিল কোষ থেকে ম্যালিক অ্যাসিড বান্ডল শীত কোষে প্রবেশ করার জন্য বা
বার্নল শীত কোষ থেকে পাইরুভিক অ্যাসিড মেসোফিল কোষে প্রবেশ করার জন্য অনেকগুলো ছিদ্রের প্রয়োজন হয়। তো সেই কারণে এই প্রয়োজনীয়তার প্রেক্ষিতে বা এই ছিদ্রগুলো থাকার কারণেই মূলত এই প্রক্রিয়াটা সংঘটিত হতে আরও বেশি সুবিধা হয়। তো এই ছিদ্রগুলোকে প্লাজমোডেজমাটা বলে। তোমরা আগে জানোছো পাশাপাশি দুটো কোষের মধ্যে যে ছিদ্র থাকে বা যে আসা যাওয়ার পথ থাকে সেটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তো এদের মধ্যে অনেক প্লাজমোডেজমাটা থাকে। আর বার্নল শীত কোষের যে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে কিন্তু কোনো গ্রানা থাকে না। আমরা আগেই দেখেছি যে বার্নল শীত কোষের যে উদ্ভিদের পাতার যে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশে আলোক প্রক্রিয়া সংঘটিত হয় এবং স্ট্রোমা অংশে আলোক নিরপেক্ষ পর্যায়ে সংঘটিত হয়। তো বার্নল শীত কোষে আলোক প্রক্রিয়া সংঘটিত হয় না। বার্নল শীত কোষে মূলত ক্যালভিন চক্র সংঘটিত আমরা বলেছি। এবং এটার আরেকটা কারণ হচ্ছে বার্নল শীত কোষে কোনো গ্রানা থাকে না, কিন্তু মেসোফিল কোষে যেহেতু গ্রানা থাকে সে কারণে মেসোফিল কোষে আলোক নির্ভর পর্যায়টি সংঘটিত হয়ে এটিপি ও NADPH2 তৈরি হয় এবং পরবর্তীতে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়েরও কিছু অংশ সংঘটিত হয়ে সেখানে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় এবং অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড ও অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি হয়। পরবর্তীতে সেই ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড বার্নল শীত কোষে প্লাজমোডেজমাটার মাধ্যমে আসে এবং ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড C3 চক্রে বা ক্যালভিন চক্রে প্রবেশ করে শর্করা তৈরি হয়। আবার এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড থেকে আবার কিছু অংশ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। সেই পাইরুভিক অ্যাসিড আবার প্লাজমোডেজমাটার সাহায্যে মেসোফিল কোষে প্রবেশ করে আবার একই প্রক্রিয়া চলতে থাকে। তো এই যে মেসোফিল কোষে গ্রানা থাকে, কিন্তু মেসোফিল কোষগুলোতে গ্রানা থাকে কিন্তু বার্নল শীত কোষে গ্রানা থাকে না। এবং মেসোফিল কোষে সাধারণত উন্নত প্রকৃতির গ্রানা থাকে এবং এক্ষেত্রে উদাহরণ দেওয়া হচ্ছে ইক্ষু উদ্ভিদ। আর সাধারণত বার্নল শীত কোষে যে C3 সাইকেল সংঘটিত হয় সেই C3 সাইকেল বা ক্যালভিন চক্র সংঘটিত হয়ে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় যে বিপাকীয় শক্তি সেটা NADPH2 থেকে প্রাপ্ত হয় এই বার্নল শীত কোষগুলো সেখানে শর্করা তৈরির জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে এই মেসোফিল কোষে কোনো রুবিস্কো এনজাইম থাকে না, যে কারণে মেসোফিল কোষে C3 চক্র সম্পন্ন হতে পারে না বা শুরু হতে পারে না। অর্থাৎ ক্যালভিন চক্রের মাধ্যমে যে মেসোফিল কোষে শর্করা তৈরি হবে সে সুযোগ থাকে না, যে কারণে C3 উদ্ভিদে যেহেতু বার্নল শীত কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না সে কারণে মেসোফিল কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। তো C3 উদ্ভিদে মেসোফিল কোষে গ্রানা থাকে, আবার মেসোফিল কোষে রুবিস্কো এনজাইমও থাকে, যে কারণে C3 উদ্ভিদের মেসোফিল কোষে ক্যালভিন চক্র সংঘটিত হতে পারে। কিন্তু C4 উদ্ভিদের মেসোফিল কোষে রুবিস্কো এনজাইম না থাকার কারণে সেখানে ক্যালভিন চক্র সংঘটিত হতে পারে না। রুবিস্কো এনজাইমটি থাকে বার্নল শীত কোষে, যে কারণে বার্নল শীত কোষের মধ্যেই C3 চক্র বা ক্যালভিন চক্রের মাধ্যমে শর্করা তৈরি হয়। তো এই হচ্ছে C4 উদ্ভিদের বৈশিষ্ট্য। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বার্নল শীত কোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট, বার্নল শীত কোষের যে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে প্রচুর স্টার্চ দানা থাকে, কিন্তু মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে কোনো স্টার্চ দানা থাকে না। তো এই হচ্ছে C4 চক্রের বৈশিষ্ট্য। আর C4 চক্রের গুরুত্ব ইতিমধ্যে বৈশিষ্ট্য থেকে আমরা কিছু দেখেছি যে এরা উচ্চ তাপমাত্রায় সালোক সংশ্লেষণ করতে পারে, তাই উচ্চ তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলেও এরা কর্মক্ষম থাকে। এবং C4 চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রাহক হচ্ছে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, আর C3 চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রাহক রাইবোলোজ 15 বিস ফসফেট। এটা সাধারণত ফসফোইনোল পাইরুভিক অ্যাসিডটি অধিক কার্যকর থাকে রুবিস্কো এনজাইমের চেয়ে। আর মূল উদ্ভিদে পত্ররন্ধ্র আংশিক বন্ধ থাকলেও C4 গতিপথ চালু থাকতে পারে। অর্থাৎ পত্ররন্ধ্র যেসব মৌলজ উদ্ভিদ আছে তাদের দিনের বেলা সাধারণত পত্ররন্ধ্র বন্ধ থাকে, তারপরেও সেক্ষেত্রে আংশিকভাবে সেক্ষেত্রে C4 চক্র চলতে পারে, কারণ সেখানে C4 চক্রে যেহেতু
বার্নশীট কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে, সে কারণে পত্ররন্ধ্র আংশিকভাবে বন্ধ থাকলেও সেখানে C4 চক্র চলতে পারে। এরা সাধারণত কার্বন ডাইঅক্সাইডের কম ঘনত্বে C4 চলতে পারে, কিন্তু C3 চক্রে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমলে সেটা সম্ভব হয় না। এবং C4 চক্রে প্রস্বেদন ও ফটোফসফোরাইলেশন হার কম হয় বলে কার্বন ডাইঅক্সাইডের বিজারণও বেশি হয়, অর্থাৎ C4 উদ্ভিদে প্রস্বেদন কম হয় আর ফটোফসফোরাইলেশন, ফটো রেসপিরেশন, অবশ্য এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ফটো রেসপিরেশন C4 উদ্ভিদে প্রস্বেদনও কম হয়, ফটো রেসপিরেশনও কম হয়, যে কারণে কার্বন ডাইঅক্সাইড বিজারণ হার বেশি, অর্থাৎ শর্করা উৎপাদন হার বেশি। আর C4 উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি উপস্থিত আছে, যে কারণে এই ক্রাঞ্চ অ্যানাটমি একটা পাতার বিশেষ গঠন, সেই গঠনের কারণে খাদ্য উৎপাদন ক্ষমতা বেশি এবং এটি সহজভাবে পরিবাহিত হতে পারে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুর মাধ্যমে। এবার আমরা আসি ক্যাম চক্র, আরেকটি তৃতীয় চক্র যেটির সাহায্যে উদ্ভিদ কার্বন বিজারণ করে থাকে। তো ক্যাম চক্র আসলে আরেক ধরনের C4 চক্রই। ক্যাম চক্র বা C4 চক্র প্রায় একই ধরনের। তো এটার একটু পার্থক্য হচ্ছে এটা একটা বিশেষ ধরনের পাথওয়ে। এটা ক্রাসুলেসি গোত্রের কিছু উদ্ভিদ, যেমন পাথরকুচি উদ্ভিদে এই প্রক্রিয়া সংঘটিত হতে পারে। তো এটা ক্রাসুলেসিন অ্যাসিড মেটাবলিজম, সংক্ষেপে ক্যাম নামে পরিচিত, এবং এটা ক্রাসুলেসি গোত্রের উদ্ভিদে সংঘটিত হয় বলে এটা এর প্রক্রিয়ার নাম ক্যাম নামকরণ করা হয়েছে। এবং পাথরকুচি একটি মৌলজ উদ্ভিদ, আমরা জানি। এরা উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকে এবং সাধারণত দিনের বেলা এতে পত্ররন্ধ্র বন্ধ থাকে, রাতের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে। যেহেতু দিনের বেলা তাপমাত্রা বেশি, এই জন্য অতিরিক্ত প্রস্বেদন না হওয়ার জন্য পত্ররন্ধ্র বন্ধ থাকে, রাতের বেলায় এদের পত্ররন্ধ্র খোলা থাকে। আর যেহেতু দিনের বেলা পত্ররন্ধ্র বন্ধ থাকে, কারণ দিনের বেলা জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায় বলে পিএইচ এর মাত্রা কমে যায়, আর রাতের বেলা জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, পিএইচ এর মাত্রা বেড়ে যায়, পত্ররন্ধ্র খোলার পরিবেশ তৈরি হয়। তো সাধারণত C4 চক্রের বিক্রিয়ার মতোই এই ক্যাম চক্রের, অর্থাৎ এদের পার্থক্য হচ্ছে এদের সাধারণত রাতের বেলায় শর্করা তৈরি হয়, দিনের বেলা আলোক পর্যায়ে সংগঠিত হয়, রাতের বেলা অন্ধকার পর্যায়ে সংগঠিত হয়। এই হচ্ছে ক্যাম চক্র। তো এই ক্যাম চক্রের মাধ্যমে আমরা সালোক সংশ্লেষণে কার্বন বিজারণের অধ্যায়ের সমাপ্তি টানব। তো আজকে আমরা এই পর্যন্ত ক্লাস সীমাবদ্ধ রাখলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ।